তো একতরফা বিচার যখন হবে তখন সেখানে এই বিবাদীর কোনো আইনজীবী থাকবে বা না থাকবে তাতে তো তেমন কিছু যায় আসে না। এরা করতে চাইছে বিষয়টা যে বিচার কোন রকম একটু করে শাস্তিটা প্রয়োগ করতে। যদি শাস্তি আপনার ধরুন যেহেতু প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশে নেই, তো শাস্তিটা যদি বহাল করা হয় তাহলে অ্যাটলিস্ট যেটা হবে যে কোনো কারণে যদি আন্তর্জাতিক চাপে সরকার বাধ্য হয় আওয়ামী লীগকে নির্বাচনে বৈধ করতে, সেক্ষেত্রে হাসিনা নির্বাচনে প্রার্থিতা করতে পারবেন না। শেখ হাসিনা সহ যারা যারা অভিযুক্ত হবে, যাদের বিরুদ্ধে রায় ঘোষিত হবে, তারা কেউ আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এইটা একটা তাদের একটা ফাড়া কাটলো, একটা বিপদ কেটে গেল। এইটাকে মূলত উদ্দেশ্য করে আপনার এই বিচার কাজটা চালানো হচ্ছে। এখন জেডাই খান পান্না এতদিন পরে কেন তিনি তার প্রেয়ার সাবমিট করলেন, সেটিও একটি মানে বিস্ময়কর বিষয়। কারণ যখন শেখ হাসিনার মামলাটি আদালতে উঠেছিল সেই সময় কিন্তু জেডাই খান পান্না এটা করতে পারতেন। যখন জানা গেল পত্রপত্রিকার মাধ্যমে যে শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী নেই, তো সেই সময় কিন্তু কেউ সারা শব্দ করেনি, কোনো আইনজীবী সারা শব্দ করেনি। তো এতদিন পরে এসে আদালত থেকে যেটি বলা হয়েছে সেটি সঠিক, যে ট্রেন ছেড়ে দিয়েছে, স্টেশন থেকে চলে এসছে, এখন আর এই ট্রেনে ওঠার কোনো সুযোগ নেই। তো এইটাতে যেটা হলো যে আদালত জেডাই খান পান্নার আবেদন নাকচ করলো, সেটার কোনো আইনগত ব্যাখ্যার দরকার নেই, বা জেডাই খান পান্নাকে মামলা লড়তে দেওয়া হলো না, এটা অপরাধ কিনা সেটা বলারও কোনো সুযোগ নেই। সোজা কথা, সময় পার হয়ে গেছে, আপনি অসময়ে এসেছেন, অসময়ে আপনার এই আবেদনটি গ্রহণ করা যাচ্ছে, এটি হলো মূল বিষয়। সেই জন্যই বলছিলাম যে পান্না সাহেব যদি দরখাস্ত সাবমিটই করবেন শেখ হাসিনার পক্ষে, তাহলে এখন কেন? যখন মামলা রুজু হয়েছিল, যখন মামলা আদালতে উঠেছিল, সেই সময় নয় কেন? যাই হোক, এই বিষয়টি হচ্ছে যে বিচার করা হচ্ছে, সেই বিচারে যে বিচার করা হচ্ছে সেটাই একটা বড় ব্যাপার। যদি বিচার না করে রায় দিয়ে দেওয়া হতো, সেটাও সম্ভব এখনকার সময়। এখনকার বাংলাদেশের যে অবস্থা, যেভাবে প্রশাসন চলছে, তাতে যদি বিচার না করেও রায় দিয়ে দেওয়া যায় যে তিনি এতগুলো হত্যা মামলার আসামি এবং সেটি নিঃসন্দেহে প্রমাণিত, সাক্ষ্য দ্বারা প্রমাণিত, এই কথা বললে কার কি ঘাড়ে কয়টা মাথা আছে যে যে প্রশ্ন করবে আদালতকে যে কিভাবে এটা প্রমাণিত হলো? কেউ প্রশ্ন করবে না। কারণ আমরা দেখেছি এর আগে এক লোকের নামে একই জায়গায়, মানে এক ভদ্রলোকের নামে 3টি মামলা হয়েছে, খুনের মামলা 3 জায়গায়। এখন এই মামলা যারা করেছেন তাদের ধারণা যে ওই ভদ্রলোকের আত্মা এবং ওই ভদ্রলোকের দেহের আর একটা অংশ এই 3 জায়গায় যে খুন করে এসছে। ব্যাপারটা এরকম হাস্যকর পর্যায়ে নিয়ে চলে গেছে। তো এটা নিয়ে ব্যারিস্টার সারা হোসেন একাধিকবার কথা বলেছেন। তিনি একটি গোল টেবিল বৈঠকে প্রথম আলোর সেখানেও বলেছিলেন যে এই যে ব্যাপক হারে গড়ে সব মামলা দেওয়া, হাজার হাজার মানুষের নামে মামলা দেওয়া, এটাতে যে মামলার ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে, মামলার যে বৈশিষ্ট্য নষ্ট হচ্ছে, এইটা কেউ খেয়াল করছে না। এতগুলো নামে মামলা দিতে হবে কেন? এত হাজার হাজার লাখ লাখ মানুষের নামে মামলাটা কেন হবে? তো বিষয়টা হচ্ছে যে মামলা দিয়ে বিচারকে নিশ্চিত করার তো আসলে না। আসল ঘটনা হচ্ছে তাকে খারিজ করা হয়েছে, তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। এখন তাকে শাস্তিযোগ্য অপরাধ করেছে এটি প্রমাণ করতে পারলে, তাকে ফেরত আনতে পারুক আর না পারুক সরকার, অন্তত তার নির্বাচনে দূর থেকে নির্বাচন দাঁড়াবার যে সুযোগটা সেটিও কিন্তু বাতিল করে দেওয়া হবে। তো এইখানে ইফস অ্যান্ড বাট কিছু নেই। এখন যে অবস্থায় সরকার চলছে, প্রশাসন চলছে, তাতে এটা খুব বেশি অবাক হওয়া যাবে না। এখন এরকমই হবে। কারণ আপনি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের 12 জন বিচারপতিকে ঘাট ধরে বের করে দেওয়া, তাদের কেউ প্রতিবাদ না করা,
তারপরে আইনজীবীদের সামনে আইনজীবীরা বিচারপতির দিকে ডিম ছুঁড়ে মারছে, মাস্তানি করছে আদালতের ভেতরে। এই যে বিচারপতি খায়রুল হকের মামলার শুনানি পেছালো, কোনো কারণ নেই কিন্তু পেছানো, জাস্ট তাদের মনে হয়েছে পেছাতে হবে, পেছাতে হবে। কি জন্য? যে না, এটা হবে না, এখন নেব না, এখন করা হবে না, তিনি আরো 7 দিন ভুগুন আর জেলে থাকুন, তারপরে দেখা যাবে। তো ব্যাপারটি হচ্ছে এই জায়গাটা এসেছে, আমরা যা চাইবো সেটি হবে, সেটি আইনের আওতায় পড়ুক বা না পড়ুক। আইনের আওতায় পড়লে তো ভালো, আইনের আওতায় না পড়লে কেউ প্রশ্ন করতে আসবে না যে কেন এটি আপনারা বেআইনি কাজটি করলেন, কেউ প্রশ্ন করতে যাবে না। তো এইরকম একটা সিচুয়েশনে তারা যে বিচার নামক কাজটি করছেন সেটি যথেষ্ট। সুবিচার পাওয়ার আশা বা সুবিচার প্রাপ্তি এগুলো অনেক দূরের বিষয়। এটা এই জিনিসগুলো বাংলাদেশে আর ম্যাটার করে না একেবারে। মানে বিচার একটা নাম থাকলো, বিচার একটা নাম থাকলো, আদালত, বিচারক আছেন, আদালত আছেন, প্রসিকিউশন আছেন, একটা বিচার হলো, বিচারের রায় বা কি হলো সেটা বিবেচ্য বিষয় না তাদের কাছে। এই তো পান্না ভাই শুরুর দিকে কয়েকদিন আদালতে গিয়েছিলেন, অসুস্থ অবস্থায় গিয়েছিলেন তিনি লড়ার জন্য। পরে তো তিনি দীর্ঘ সময় অসুস্থ হয়েছিলেন, যাকে সেটা আরেক ব্যাপার, আপনি সেটা যুক্তি দিয়েছেন আগে কেন হলো না। আদালত আবার বলেছেন পরে আবার দেখা যাবে, আপনি একটা সিবি দিয়ে রাখেন, যদি আবার কখনো করা বিবেচনা করা বিষয়টি দেখা হবে। এইটা এক ধরনের এটা কর্পোরেট পলিসি। কর্পোরেট প্রতিষ্ঠানে আপনি চাকরি করতে গেলে আপনাকে ডিসকোয়ালিফাই বলে না, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হননি এটি কিন্তু বলে না। আপনাকে বলে হচ্ছে যে এবার যে স্লটে আপনাকে নিতে পারছি না বলে আমরা খুব দুঃখ প্রকাশ করছি, আপনি পরবর্তীতে আমাদের ওয়েটিং লিস্টে থাকছেন, পরবর্তীতে যে কোনো সময় আমরা লোক নিয়োগ করলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। ভদ্র ভাষায় আর কি বিদায় করে দেওয়া। ভদ্রলোকও আফসোস করেন, হায় হায় আমি যদি আবেদনটা করতাম তাহলে হয়তো আর আমার চাকরিটা হইতো। এই আফসোসের মধ্যে থাকবেন, এই আফসোসের মধ্যে থাকবেন, এইরকম অ্যাবসলিউটলি কর্পোরেট সিস্টেম। এটা একটা বিষয় জানতে চাই, ধরেন তর্কের খাতিরে যদি আমরা বলি রায় হয়ে যাবে, রায় দেওয়া হয়ে গেল, শেখ হাসিনার ফাঁসি হলো, এবং শেখ হাসিনা যেহেতু দেশে নাই, আসবেন না, ফাঁসি হলো, সেটার পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে আসলে দেশ বিদেশে? দেশে যেটা হবে সেটা হলো যে শেখ হাসিনার একটি আপনার প্রতীকী ফাঁসি হবে, জনগণের সামনে বোঝানোর জন্য যে জনগণের বিপক্ষে যে ফ্যাসিবাদ কায়েম করলে কি শাস্তি হয়, জনগণ সেই শাস্তি দিচ্ছে, এরকম একটি প্রতীকী ফাঁসির আয়োজন করা হবে। যেমন করে ধরুন আপনার যে অভাবনীয় ভাবে আপনার এই যে করা হলো, এই বিচারটাকে লাইভ দেখা, এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে এর আগে ঘটেনি। তো বাংলাদেশের ইতিহাসে যেসব জিনিস, পৃথিবীর কেস তো ঘটে নাই, সাদ্দাম হোসেন ব্যতীত বোধহয়। হ্যাঁ, সাদ্দাম হোসেনের কেসটি আর এই কেসটি সেম কেস। অর্থাৎ আপনি একজন মানুষকে সর্বতোভাবে নিকৃষ্ট প্রমাণ করবেন, তাকে দাগী আসামি প্রমাণ করবেন, তাকে দোষী প্রমাণ করবেন এবং তার দেশবাসীর সামনে তাকে অপমান করবেন। এটা হচ্ছে মোটিভ। এই মোটিভ যদি থাকে তাহলে আপনার এই ধরনের ঘটনাগুলো ঘটে জনগণকে জানানোর জন্য। এখন ধরুন যে আমরা প্রত্যেকেই জানি যে হাসপাতালে যখন সিজার করা হয়, একটা বাচ্চা বের করা হয়, বাংলাদেশে এখন লাখ লাখ সিজার হয় প্রতিদিন, হাজার হাজার সিজার। কিন্তু কেউ কি কোনোদিন দেখেছেন যে সিজারের কোনো ঘটনা লাইভ দেখানো হচ্ছে বা প্রসবের কোনো ঘটনা লাইভ দেখানো হচ্ছে? কেন করা হয় না? এটি সমাজে একটি বিরূপ প্রতিক্রিয়া পড়ে। এই জিনিসটি সমাজে একটু বিরূপ প্রতিক্রিয়া পড়ে। আজকের যে শিশুটি টেলিভিশনে লাইভ দেখবে, সেই শিশুটি জানবে যে আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী ছিলেন, সেই প্রধানমন্ত্রী এতগুলো মানুষ হত্যা করেছেন, সেই মানুষ হত্যা করার কারণে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে। ওই শিশুটি জানবে না যে প্রধানমন্ত্রী নিজে হত্যা করেছেন না কাকে দিয়ে হত্যা করিয়েছেন বা কি করেছেন। তার ওই শিশু মনে ঘটেছে কিনা, তার ওই শিশু মনে আপনার প্রবিষ্ট করিয়ে দেওয়া হলো যে এই মানুষটি হত্যাকারী।
এখন এই জিনিসটি লাইভের উদ্দেশ্যটা হচ্ছে এই একটি, আর আর কোনো কারণ নেই। এবং যারা শেখ হাসিনার দলের লোকজন আছেন বাংলাদেশে, তাদেরকে এই বার্তাটা পৌঁছায় দেওয়া যে দেখো আমরা তোমাদের শাস্তি কিভাবে নিশ্চিত করতে পারি, এবং সেইটা তোমরা দেখে তোমরা আর কেউ আমাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া বা এই আমাদের বিরুদ্ধে দাঁড়ানোর এই সাহসটি যেন না করো, এরকম একটি মেসেজ দেওয়ার জন্য এই জিনিসটি লাইভ করা। এটা হলো দেশে প্রতিক্রিয়া হতে পারে। আর বিদেশে যেটা প্রতিক্রিয়া হতে পারে, যে আমেরিকাতে তো কোনো প্রতিক্রিয়া হবে না, কারণ তারা এখন এই সরকারের অন্যতম স্টেক হোল্ডার, বা সরকার তাদের স্টেক হোল্ডার, সুতরাং সেখানে কোনো প্রতিক্রিয়া হবে না। তবে গণতন্ত্র রক্ষার যে তারা যে সোল এজেন্ট, সেইটা প্রমাণ করার জন্য একটা বিবৃতি হয়তো আসবে যে আসামিকে বা অপরাধীকে যেন তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। এটি গণতন্ত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আমরা কোনো মানুষকে একতরফা ভাবে বিচারের রায় দেওয়ার পক্ষপাতী না। মার্কিন সরকার এবং মার্কিন জনগণ সেটা মেনে নেবে না। এই ধরনের একটি ঢপবাজি বা বাকওয়াজি আমেরিকা থেকে আসবে, ভারতে মানে বিরূপ প্রতিক্রিয়া হবে, এটা কেউ মেনে নেবে না। এবং পাশাপাশি অন্যান্য দেশেও এরকম বিরূপ প্রতিক্রিয়া হবে, যেখানে যেখানে বলা হবে যে মানবতা লঙ্ঘিত হয়েছে বা অপরাধীর আত্মপক্ষ সমর্থনের সুযোগ হয়নি, এই বিচার ন্যায়সঙ্গত হয়নি, এইসব বক্তব্য দেবে, কিন্তু কেউ এই বিচারটাকে বাতিল করতে পারবে। একেবারেই বৃথা চেষ্টা। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য পরিকল্পনা, চেষ্টা, দেশে দেশের বাইরের থেকে বড় বড় শক্তির সাহায্য নিয়ে, ৭১-এর পরাজিতদের সাহায্য নিয়ে যত চেষ্টা করা হোক না কেন, বাস্তবে এটা যে সম্ভব না সেটা অতীতের দিক তাকালেই বোঝা যাবে। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যাতে পাকিস্তান বহাল থাকে সে জাতীয় চেষ্টা করেছিলেন ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, তারপরে আগা মোহাম্মদ ইয়াহিয়া খান, টিক্কা খান, তাদের এদেশীয় যারা দোসর ছিল তারা, এবং বড় বড় রাষ্ট্র যাদের অনেক ক্ষমতা আছে তাদের সাহায্য নিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে অবিভক্ত পাকিস্তান রাখার চেষ্টা যারা করেছিলেন তারা পরিণতি দেখেছেন যে কিভাবে নাকে খত দিয়ে সারেন্ডার করে চোরের মতো পালিয়ে যেতে হয়। সে অভিজ্ঞতা তাদের আছে না? তাদের অভিভাবক যারা বিশ্বের পরাশক্তি বলে দাবি করে তারাও তো সেটা দেখেছে। ১৯৬৯ সালে আওয়ামী লীগের প্রাণপুরুষ বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে তাকে এবং তার সহযোগী কিছু নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল না? অভিজ্ঞতা কি? পারা যায়নি। সেই মামলা প্রত্যাহার করে নিতে হয়েছে, নিঃশর্ত প্রত্যাহার করে নিতে হয়েছে। মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে পোড়া মাটি সৃষ্টি করে শুধু মাটি চাই, দেশের মানুষ চাই না, এমন কার্যক্রম চালিয়েও শেষ রক্ষা হয়েছে? হয়নি। দেশ স্বাধীনের পরে পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে জাতিসংঘ পর্যন্ত যাওয়া, বিভিন্ন দেশের কাছে ধর্ণা দেওয়া, ৭ বার একটা রাষ্ট্রের কাছে যে হাত পাও ধরা যে বাংলাদেশকে স্বীকৃতি দিবেন না, এত চেষ্টা করেও কি বাংলাদেশের অগ্রযাত্রা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধ্বংস করা গেছে? বাস্তবে যায়নি। বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পরে দেশটাকে বাংলাদেশের স্থলে অন্য কোনো শব্দটা ব্যবহার না করলেও সেই পুরনো পাকিস্তান, সাম্প্রদায়িক রাষ্ট্র, এটা সৃষ্টি করার চেষ্টা করা হয়নি? করা হয়েছে। দেশটাকে তো ইসলামিক প্রজাতন্ত্র করার চেষ্টাও করা হয়েছিল। সকলের জন্য গণহারে জাতীয় পোশাক, মাথায় টুপি পরতে হবে, এই ফরমানও তো দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দিনকে নাজাত দিবস ঘোষণা করা হয়েছিল। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদেরকে সূর্য সৈনিক বলা হয়েছিল। এবং এই সকল প্রক্রিয়ার সঙ্গে কারা কারা জড়িত ছিলেন সেটা কি অস্পষ্ট? দেশে
এবং দেশের বাইরে। শত চেষ্টা করেও 21 বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে আওয়ামী লীগকে রেখেও শেষ করা যায়নি। অসংখ্য নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, রাস্তাঘাটে মেরে ফেলা হয়েছে। তারপর আওয়ামী লীগকে বিনাশ করা যায় না। কারণ বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ একটি গতানুগতিক রাজনৈতিক দল না। সে 1949 সাল থেকে শুরু করে যত আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা আত্মোৎসর্গ করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এবং বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন, ভাষার অধিকার আদায় করা, হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে সোচ্চার থাকা, আইয়ুবের মার্শাল্লাহ বিরোধী ভূমিকা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর ম্যান্ডেট, 71-এর মুক্তিযুদ্ধের মধ্য থেকে স্বাধীনতা অর্জন, সমৃদ্ধ বাংলাদেশ, উন্নয়নের রোল মডেলের বাংলাদেশ, পদ্মা সেতু, মেট্রো রেল, 3rd টার্মিনাল সহ যত উন্নয়ন, বাঙালির যা কিছু গৌরবজনক অর্জন, সবই হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। আওয়ামী লীগ তো ক্যান্টনমেন্টের ভিতর থেকে জেনারেল জিয়াউর রহমানের মতো সেনাবাহিনীতে চাকুরিরত অবস্থায় নিজেকে মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ঘোষণা করে, নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে, হ্যাঁ না ভোট দিয়ে রাষ্ট্রপতি হয়ে দল তৈরি করার মতো না। মনে আছে, জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী হলেন জেনারেল জিয়াউর রহমান। অন্য কোনো ক্যান্ডিডেট দরকার নাই, তার উপর আস্থা আছে কিনা তাকে ভোট দিন। তখন তিনি চাকুরিতে রত। আচ্ছা, চাকরিতে থাকা কোনো ব্যক্তি কি রাজনীতি করতে পারেন? একই কারবারটি তো করেছিলেন জেনারেল এরশাদ, জেনারেল এইচ.এম. এরশাদ। তিনিও সামরিক শাসন জারি করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে তার পক্ষে ভোট নিয়ে কিভাবে দীর্ঘদিন 9 বছর ছিলেন, এটা কি দেশের মানুষ ভুলে গেছে? অপর রাজনৈতিক দল জামাত ইসলাম 71 সনে মহান মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে পরাজিত হওয়া পক্ষের লোক। এই 3টি গ্রুপকে বাদ দিলে এই বাংলাদেশের অভ্যুদয়ে, বাঙালির অধিকার আদায়ে, বাঙালির যা কিছু অর্জন, সবকিছুর নেতৃত্ব আওয়ামী লীগ দিয়েছে। ফলে গ্রামে যে কৃষক জমিতে ধানের জমিতে কাজ করে, ভাটিয়ালি গেয়ে যে নৌকা বেয়ে যায়, শ্রমিক যে কারখানায় কাজ করে, যে রাস্তাঘাটের দিন মজুর, এরা তাদের পারিবারিক ঐতিহ্যের উত্তরাধিকার থেকেই আওয়ামী লীগকে ভালোবাসে। আওয়ামী লীগ এদের অস্থিতে মজ্জায়, শিরায় উপশিরায়, ত্রন্ত্রিতে রন্ত্রিতে, রন্ধ্রে রন্ধ্রে, বিশ্বাসে ভালোবাসায়, শ্রদ্ধায় একাত্ম হয়ে গেছে। আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে। কে নিষিদ্ধ করে? সে কে? কে এই ডক্টর ইউনূস? কোন অধিকারে ও রাষ্ট্র ক্ষমতায় বসেছে? কে দিয়েছে তাকে এই অধিকার? তিনি যে ক্ষমতায় বসেছেন সেটাই তো বেআইনি, সেটাই অবৈধ, সেটা রাষ্ট্রদ্রোহিতা সংবিধানের বিধানাবলীর আলোকে। যে নিজেই অবৈধ, সে একটি বৈধ রাজনৈতিক দলের কার্যক্রমকে নিষিদ্ধ করে এবং একটি দালাল শ্রেণী তৈরি করে বসিয়েছেন নির্বাচন কমিশনে। তারা আওয়ামী লীগের নির্বাচনকেও, নিবন্ধনকেও স্থগিত করে। মনে রাখবেন, এদেশ আওয়ামী লীগ সৃষ্টি করেছে। এই দেশের সঙ্গে আওয়ামী লীগ একাত্ম হয়ে আছে। লাল সবুজের পতাকা আওয়ামী লীগ এনে দিয়েছে। পরাধীনতার শৃঙ্খল ভেঙেছে আওয়ামী লীগ। জাতিকে মুক্ত করে দিয়েছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতা পেয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ পেয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। অপরাধীদের বিচার হয়েছে। দেশের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে।
মানুষের অধিকার নিশ্চিত হয়েছে। এই দলকে বাদ দিয়ে সাজানো নাটক রচনা করে নির্বাচনও হবে না, অন্য কিছুই হবে না। অনেক আশার ফুল ঝরিয়েছিলেন ইউনূস। কিছু আতেলরা তার পক্ষে নেমে হইচই করেছিলেন, ইউনূস এসেছে, সারা দুনিয়া সাহায্য করবে। 12টি দেশে গেছেন, কোন দেশ থেকে কিচ্ছু পাননি। নিজের যা কিছু নেওয়ার সেটা নিয়েছেন, জাতির জন্য কিছু করতে পারেননি। এনজিও চালানো, সুদের ব্যবসা করা আর রাষ্ট্র পরিচালনা করা এক জিনিস না। তার কোনো পলিটিক্যাল ম্যান্ডেট নেই, তার কোনো লিগ্যাল ম্যান্ডেট নেই। যারা এখনো ইউনূস স্বপ্নে বিভোর, আমি বলবো তারা নির্বোধের জায়গায় আছেন। সুদের ব্যবসা করা, এনজিও চালানো, এইটার সঙ্গে রাষ্ট্র পরিচালনা এক না। কি অবদান আছে তার এই যে দেশের জন্য? মুক্তিযুদ্ধে তার কোনো কন্ট্রিবিউশন আছে? এদেশের কোনো ক্রাইসিসে তিনি, তার তো বিশাল অর্থবিত্ত, কোনো সাহায্য করেছেন? এই দেশে অনেক দুর্ঘটনা, রাজনৈতিক বিপর্যয় এসেছে, কোনো ভূমিকা রেখেছেন? ধর্মের জন্য কোনো ভূমিকা আছে? সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কোনো ভূমিকা আছে? কিছুই নাই। এবং তার পারিষদবর্গ এদেশের প্রতি ভালোবাসা নাই বিধায় বিদেশি নাগরিক হয়েছে। তারা ভাড়ায় এসেছে, ওরা নাকি আমাদের সংবিধান রচনা করবে, ওরা নাকি সংস্কার করবে। ওরা জানে এই সংস্কার করার অথরিটিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হওয়া ব্যক্তিরাই কেবলমাত্র করতে পারে। তাও সবটা না, সংবিধানের ফান্ডামেন্টাল স্ট্রাকচারের বাইরে গিয়ে কিছুই করা যায় না। ভাড়ায় আসা লোকরা আবার ভাড়াটিয়া সময় শেষ হয়ে গেলে চলে যাবে। যারা এখনো ইউনূসের স্বপ্নে বিভোর আছেন, তারা নির্বোধের জগতে আছেন। দেখুন না পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়। অনেক মহারথীরা অনেক ক্ষমতার চর্চা করেছেন, সেনাবাহিনীকে ব্যবহার করেছেন, অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়েছেন, শেষ রক্ষা হয়নি। এদেশ এ মাটি আমাদের প্রাণ, আমরা এদেশের সন্তান। এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের দেশ। এই দেশ মুক্তিযুদ্ধের চেতনার দেশ। এখানে স্বাধীনতার পরাজিত শত্রুরা কোনোভাবেই প্রতিষ্ঠা পাবে না। এখানে আওয়ামী লীগকে বিনাশ করে কিছুই করা যাবে না। অপেক্ষা করুন, সে সময় খুব দূরে না, বুঝতে পারবেন এই গানের শেষ পরিণতি কি। আজকে যে জিনিসটি হচ্ছে সেটি কোনো একটি বাংলাদেশে যে প্রেক্ষাপট চলছে, আপনি যে জায়গায়, যে স্থলে, যে ডিপার্টমেন্টে, যে বিভাগেই যে জায়গাটা চলছে, সূত্রপাতটা একটা জায়গায়, সেটি হচ্ছে 5ই আগস্ট 24-এ অবৈধভাবে সন্ত্রাসী আন্দোলনের মাধ্যমে মানুষকে ভয়ভীতির মাধ্যমে এবং জ্বালাও পোড়াও এবং মারধরের মাধ্যমে, নিহতের মাধ্যমে এই সরকার, এই একটা অবৈধ সরকার রিপ্রেজেন্টেশন করার জন্য আসছে বাংলাদেশ সরকারকে। এরা বাংলাদেশ সরকার না, সরকার পরিচালনার জন্য তারা বসেছে নিজেদের। তারা জনগণের কোন রকম ম্যান্ডেট নিয়ে তারা আসেনি, এটাও ঠিক। এবং আজ পর্যন্ত 1 বছর পূর্তি হয়ে গেল তাদের অবৈধ কর্মকাণ্ডের, এবং বিভিন্ন জায়গায় তারা বাংলাদেশের সংবিধান থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় কিন্তু সংবিধান ভায়োলেশন করেছে। এবং বিভিন্ন বিভাগীয় যে সমস্ত আইন কানুন রয়েছে সেখানেও অবৈধভাবে পরিচালনা করার চেষ্টা করছে নিজেদের মবটাকে। যেই জায়গাটায় তাদের মনোপুত হচ্ছে না সেই জায়গায় মবের ব্যবহার করছে। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনি বলেছিলেন যে মবটাকে ওনারা একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করাচ্ছে। তার মানে এটাকে একটা আইনি বৈধতা দেওয়ার একটা ধারণা মানুষের ভিতরে দেওয়ার চেষ্টা করছে, যদিও সেটি অবৈধ। আর বিশেষ করে আইন বিভাগে যখন আপনি আসছেন তখন একজন প্রাক্তন বিচারপতি অথবা প্রাক্তন
প্রধান বিচারপতির যে রায়গুলো থাকে, সে রায়ের মধ্যে যেটা থাকে সেটাকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে কোনো রকম রদবদল করা যায় না। অথবা ওই রায়, ওই ধরনের রায় প্রদান করার জন্য অথবা কার্যকরী বিচার বিভাগে এই ধরনের কোনো কার্যকরী করার জন্য যেমন কি আপনার একটি ইমিউনিটি থাকে, সাংবিধানিক একটা ইমিউনিটি থাকে, এবং সেই জায়গা থেকে ওনারা যে কোর্টে যেই ধরনের আন্দোলন করছে, কোর্টে যেই ধরনের কোর্টকে মবের শিকার করা হচ্ছে, এবং এইটা এখন চলে গেছে যারা বর্তমান যে মব বাণিজ্য যারা করছে, উপদেষ্টা মণ্ডলী এবং তাদের যে অনুসারীরা রয়েছে বিভিন্ন জায়গায়, কোর্ট কাছারি এবং বিভিন্ন বিভাগে, তারা যে কাজটি করছে সেটি হচ্ছে যে মবকে কাজে লাগাচ্ছে। এবং ঠিক ঠিক সেই রকম ভাবেই কিন্তু কোর্টে যে কাজটি করলেন গতকাল বা এই আপনাদের আপনার তো আজকে রাত্রে, তো আজকে দিনের বেলা যে ঘটনা ঘটে গেল সেটি কোর্টে একটা মব ঘটে গেল। এই মবের মাধ্যমে আপনি একটা বিচারকে আপনার মনোপুতভাবে বিচারের ফলটাকে, জাজমেন্টটাকে বা অথবা অর্ডারটা নিজের মতো করে নিয়ে আসার জন্য একটি প্রেশার ক্রিয়েট করলেন বিচারকের উপরে। তো সেইটা কখনোই কিন্তু হয় না। এটা প্রত্যেকটা আইনের বিষয়ে কিন্তু বলা আছে, সেটি হচ্ছে যে কোনো রকম কোনো বল প্রয়োগ ছাড়া ভলান্টারিলি নিজের সদিচ্ছায় একজন বিচারক তার কোনো প্রেশার ছাড়া সে তার কার্য পরিচালনা করবে, এবং সেই জিনিসটা এখানে অনুপস্থিত। এই জায়গাটাই আমরা দেখছি যে আমি আরেকটা জিনিস মনে আসছে যে কিছুদিন আগে, যে হয়তো 4-5 দিন আগে হবে, একটি ট্রলে দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বলছেন যে সংস্কার শুধু উপর থেকে 2-1টা সংস্কার করলে হবে না, এটাকে একেবারে গোড়া থেকে সংস্কার করতে হবে। তো উনি যেভাবে বলছিলেন এবং সেই জায়গাটাকে আমি ওনার কথাটা এবং ওনার চেহারার বলার সময় যে অবস্থাটা ছিল সেটাকে আমি ঠিক মিলালাম যখন নাকি উনি প্রথমেই 5ই অগাস্টের 5ই অগাস্ট 24-এর পরে উনি যখন 8ই অগাস্টে ক্ষমতা দখল করলেন, তখন কিন্তু উনি একটি কথা বলেছিলেন, 47-এর কথাটা রিমাইন্ড করেছিলেন। উনি 71-কে কিন্তু ক্রস করে গেলেন। 71-কে উনি কোনো রকম কোনো ধার্তব্যের বিষয়ের মধ্যে রাখলেন না, উনি 47-এ চলে গেলেন। তাহলে যদি আমরা এইভাবে যদি কানেক্ট করি, আমি মনে করি জনগণ সোচ্চার হবে যে কানেক্ট করি, তাহলে জিনিসটা বোঝা যাচ্ছে এইরকম যে সংস্কার কিরকম, আইনি সংস্কার বা পদ্ধতি সংস্কার সেটার মধ্যে সীমাবদ্ধ না। উনি যেভাবে বলছেন সেখানে বাংলাদেশের 71-এর পরাজিত শক্তিরা যাতে এইবার যে সুযোগটা পেয়েছে, যে 71-এর যে মুক্তিযুদ্ধের শক্তি যেটা ছিল, স্বাধীনতার পক্ষের শক্তি ছিল, এদেরকে সমূলে উৎপাটন করা। এই সমূলে উৎপাটনটা আমার আবার আরেকটি ডায়লগ মনে পড়ে, ইয়াহিয়া খান বলেছিল, কিল 3 millions of Bengalis, কিন্তু বেঙ্গলি বলেছিল, কিল 3 millions of Bengalis and the rest, আর যারা বেঁচে থাকবে অন্যান্য কাস্টের, তারা আমাদের হাত চেটে খাবে।